আজকে আমরা শিখব কম্পোনেন্ট কি এবং ভেরিয়েন্ট কি। আপনারা দেখছেন আমার 3D ওয়েবমাস্টার্স, আপনাদের সাথে আছে আমি ফয়সাল রহমান। চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথমে আমরা যখন ফ্রেমের ভিতরে ঢুকবো প্রজেক্টের ভিতরে, তখন আমরা আমাদের ব্রেক পয়েন্টগুলো অ্যাড করে নেব। এখানে আপাতত ডেস্কটপ আছে 1200 প্রস্থের। আমরা এখানে ব্রেক পয়েন্ট অ্যাড করে নেব, একটা ট্যাবলেট অ্যাড করে নেব, এরপরে আমরা একটা মোবাইল অ্যাড করে নেব। সর্বপ্রথমে আমাদের যেটা প্রয়োজন হয় একটা ওয়েবসাইটের ক্ষেত্রে, সেটা হচ্ছে ন্যাভিগেশন। ঠিক আছে, আমরা ন্যাভিগেশন বারের মাধ্যমে আজকে কম্পোনেন্ট সম্পর্কে একটা আইডিয়া পাবো। তো ন্যাভিগেশন বানানোর জন্য প্রথমে আমি একটা ফ্রেম নিয়ে নিব। ফ্রেমটার হাইট দিয়ে দিলাম আমরা 90 এবং আমাদের যে উইথ আছে বা প্রস্থ আছে সেটা আমরা ফিল করে দেব, যাতে করে আমার ডিভাইসের সাথে সাথে এটা ছোট বড় হয়। সর্বপ্রথমে আমরা ফ্রেমটাকে স্ট্যাকে রূপান্তরিত করব লেআউট অ্যাড করার মাধ্যমে। লেআউট অ্যাড করার সাথে সাথে আমরা দেখব এখানে ফ্রেমটা স্ট্যাক হয়ে গেছে। এখন আমাদের সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা লোগো অ্যাড করতে হবে। তো আমরা লোগো অ্যাড করার জন্য এই স্ট্যাকের ভিতরে আরেকটা ফ্রেম নিয়ে নিব। ফ্রেম নেওয়ার জন্য আমরা কিবোর্ডে F চাপতে পারি। আমাদের ফ্রেম হয়ে গেছে। এখন এই ফ্রেমটাকে প্রথম হচ্ছে আমাদের যে প্যারেন্ট স্ট্যাক আছে ওটার ফিলের মানে ওটার পোস্টের সাথে আমার পোস্টটা যাতে মিল থাকে, এই জন্য এটাকে ফিল করে দেব। এখানে পোস্টটা ফিক্সড আছে, এটা ফিল করে দেব। এখন আমার প্যারেন্ট যে স্ট্যাক আছে ওইটার সাথে প্রস্থ মিলে গেছে। হাইটটা আমরা 48 রাখতে পারি অথবা 64ও রাখা যায় ইচ্ছে মতো। এখন আমরা একটা লোগো অ্যাড করব। লোগো অ্যাড করার জন্য আমরা ফিগমাতে যাব। ফিগমা থেকে লোগো ইম্পোর্ট করা খুবই সহজ। আমরা যে লোগোটা নিতে চাই সেই লোগোটা, এটা একটা গ্রুপ আকার আছে, এটা একটা এসভিজি ফাইল। আমরা আমাদের মাউসে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে প্লাগ ইনে যাব। প্লাগ ইনে ফিগমা টু HTML উইথ ফ্রেমার প্লাগ ইনটা ব্যবহার করব। প্লাগ ইন আমরা ক্লিক করার একটু পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আমি এখানে কপি টু ক্লিপবোর্ড করে দেব। আমরা আমাদের ফ্রেমারে চলে যাব। ফ্রেমারে যেখানে আমি এটা পেস্ট করতে চাই ওখানে পেস্ট করে দেব, কন্ট্রোল B। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সাইজটা, সেই সাইজটা অনেক বড়। তো সাইজটা পরিবর্তন করার জন্য এখানে আমরা সাইজের ঘরে যে আমরা এটা এই যে প্রস্থ এবং দৈর্ঘ্য আছে এটা আমরা লক করে নেব। যদি আমি লক না করে কোনো কিছু পরিবর্তন করি, সেক্ষেত্রে আমার এটার যে রেশিও আছে রেশিওটা ভেঙে যাবে। আমরা রেশিওটা কখনোই ভাঙতে চাবো না, এই জন্য আমরা কন্ট্রোল Z দিয়ে নিলাম। এরপর আমরা এখানে লক করে দেব। লক করার পর আমি এটা 40 করে দেব। 40 বা 48 একটা ভালো সাইজ। ঠিক আছে, এখন আমরা দেখছি যে এটা যেহেতু ফ্রেম, তাই লোগোটা কোনো নিয়ম মানছে না, যেখানে রাখা হচ্ছে ওখানে স্টে করতেছে। বাট আমরা সবসময় চাই আমাদের ওয়েবসাইট একটা নিয়মের ভিতর থাকুক, যাতে করে পরবর্তীতে যখন আমাদের ব্রেক পয়েন্ট চেঞ্জ হয়, ডেস্কটপ থেকে ট্যাবলেট অথবা ফোনে যায়, তখন যাতে আমাদের বারবার এটা গোছানোর প্রয়োজন না হয়, এটা অটোমেটিক নিয়মের ভিতর থাকে। এই জন্য আমরা এই ফ্রেমটাকেও লেআউট বানাবো এইখানে প্লাস বাটনটা ক্লিক করে। আচ্ছা, এখন আমরা হচ্ছে ফ্রেমটা স্ট্যাক হওয়ার সাথে সাথে ও নিয়মের ভিতর চলে আসছে, মাঝখানে অ্যালাইন হয়ে গেছে। এখন আমরা একটা মেনু এড করবো। যেরকম আমাদের ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে, আমরা যাতে এক পেজ ন্যাভিগেট করতে পারি, এই জন্য মেনুটা বেশিরভাগ ক্ষেত্রেই ন্যাভিগেশন বারে রাখা হয়। আমি একটা মেনু ক্রিয়েট করে ফেলবো। ওটার জন্য আমি একটা ফ্রেম নেব। এখন এই ফ্রেমের ভিতর আমি কিছু টেক্সট নেব। টেক্সট হতে পারে হোম,
আমরা প্রথমে ফ্রেমটাকে স্ট্যাক করে নেব লেআউট করার মাধ্যমে। এরপর হচ্ছে আমি এই হোমটাকে আমার হচ্ছে ম্যাকের এখানে অপশন, অথবা আপনি যদি উইন্ডোজ থাকেন ওখানে অল্ট থাকবে, অল্ট বাটন ক্লিক করার মাধ্যমে আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারবো। এই যে আমি ডুপ্লিকেট করে নিলাম, হোম 2টা হয়ে গেছে। আমি 4টার মতো মেনু নেব, সেক্ষেত্রে আমি আরেকবার ডুপ্লিকেট করে নেব। এখন আমি প্রথমটা তো হোম থাকবে, দ্বিতীয়টাকে যদি পরিবর্তন করতে হয় আমি স্ক্রল করে নিচে নামবো। এখানে যে টেক্সট সেকশনটা আছে এইখানে আমি যে কন্টেন্টটা পরিবর্তন করে অ্যাবাউট আস করে নেব, ইন্টারে ক্লিক করব। পরবর্তীতে আমরা প্রোডাক্ট ইউজ করতে পারি। প্রোডাক্টের পরে আমরা আরেকটা সেকশন রাখতে পারি এফএকিউ। এখন আমাদের যে পেজগুলো আছে তার মধ্যে কোনো গ্যাপ নেই, যার কারণে এটা দেখতে খুবই ক্লাটার্ড লাগতেছে। তো আমি একটা গ্যাপ সিলেক্ট করে দেব। এখানে যে পিঙ্ক কালার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্যাপ। এখানে আমরা ক্লিক করার পরে এখানে অলরেডি সিলেক্ট হয়ে যায় গ্যাপের সেকশনটা, অথবা আমরা এখানে লেআউটের ভিতরে গ্যাপ সেকশনটা সিলেক্ট করে এখানে 32 এর মতো গ্যাপ ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখন আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে অনেক সময় হয় যে আমাদের হচ্ছে এই গ্যাপটা যদি বেশি থাকে, সাপোজ 72 থাকে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমার এই এফএকিউটা কেটে যাচ্ছে। তো আমরা অবশ্যই চাবো না আমার কোনো একটা কন্টেন্ট বা এলিমেন্ট কেটে যাক বা ভিউয়ার সেটা দেখতে না পারো। এর জন্য আমাদের এই যে স্ট্যাকটা আছে, যে স্ট্যাকের ভিতর এই কন্টেন্টগুলো আছে, এই স্ট্যাকটাকে আমরা ফিক্সড না রেখে এটাকে ফিট কন্টেন্ট করে দেব, যাতে ভিতরে যে কন্টেন্টগুলো থাকে ওগুলো সবগুলো দেখা যায়। ফিট কন্টেন্ট যখন করা হয় তখন ওই স্ট্যাকটার প্রস্থ, ভিতরের কন্টেন্ট, ভিতরের গ্যাপ এবং ভিতরে যে প্যাডিং থাকে ওইটার যোগফল হয়ে যায়, যার কারণে সবগুলো কন্টেন্ট দেখা যায়। এখন আমার সবগুলো কন্টেন্ট দেখা যাচ্ছে, গ্যাপটা আমার 72 দরকার নেই, আমি এটা 32 করে দেব। আর আরেকটা জিনিস প্রয়োজন থাকতে পারে, সেটা হচ্ছে একটা বাটন, হ্যাঁ, একটা কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটনটা আমি এখানে আরেকটা ফ্রেম অ্যাড করব। এখানে আমি একটা টেক্সট নিব, টেক্সট হতে পারে কন্ট্যাক্ট আস। আমাদের ফ্রেমটাকে চেঞ্জ করে লেআউট করে নেব। এখন আমি চাচ্ছি যে আমার যে বাটনটা আছে সেটা যে মানে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটা আমার স্ট্যাকের সমান থাকুক। এই যে স্ট্যাকের ভিতরে এটা আছে এই স্ট্যাকটা, তার জন্য আমি এখানে হাইটটাকে ফিল করে দেব। হাইটটা যদি ফিল হয় তখন এটা পুরোটা যে প্যারেন্ট স্ট্যাক আছে তার পুরোটা জুড়ে নেয়। আমরা এখানে হচ্ছে 1 ফ্রেম রাখলে পুরোটা জুড়ে নেবে। আমি যদি এখানে 0.5 রাখি, 0.5 রাখলে এটা অর্ধেকটা জুড়ে নেবে। তা আমি সাধারণত এখানে 1 রাখবো। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি, বাটনটাকে একটু সুন্দর দেখানোর জন্য এখানে কর্নারটাকে আমরা একটু গোল করে দিতে পারি, যার কারণে আমরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পরে রেডিয়াস আমরা 10 দিয়ে নিব। ঠিক আছে, এখন আমি চাচ্ছি আমার এই যে বাটন, মেনু এবং লোগোটা ক্লাটার্ড হয়েছে, সেটা আমি চাচ্ছি লোগো এবং বাটনটা একদম 2 প্রান্তে থাকুক এবং মেনুটা মাঝখানে থাকুক। এটার জন্য আমরা ডিস্ট্রিবিউট চেঞ্জ করতে হবে। ডিস্ট্রিবিউট চেঞ্জ করার জন্য আমরা প্যারেন্ট স্ট্যাকটাকে ক্লিক করব। ক্লিক করার পরে যে ডিস্ট্রিবিউটে যাওয়ার পর আমরা এখানে স্পেস বিটুইন করে দেব। আমার এটা 2 পাশে চলে গেছে, মিডলটা মাঝখানে আছে। এখন আমি চাই না যে আমার যে লোগো বা বাটন একদম মানে শেষ প্রান্তে থাকুক, এর জন্য আমরা একটা প্যাডিং দিয়ে নেব। ডেস্কটপের জন্য সাধারণত ভালো প্যাডিং হয় 120 বা 80 বা এর মধ্যে। এইখানে আমি যে লেফটে 80 দিয়ে নিব আর রাইটে 80। ঠিক আছে, আমার বাটন রেডি, লোগো রেডি, মেনু রেডি। এবার আমরা এই বাটনটাকে একটু কালারটা চেঞ্জ করে নেব। কালারটা চেঞ্জ করার জন্য এইখানে
আমরা আমাদের যে ব্র্যান্ড, সাধারণত একটা বাটনের কালার থাকে আমাদের ব্র্যান্ড কালারের সাথে মিলানো। তো আমি যদি এখানে একটা ব্র্যান্ড কালার অ্যাড করতে চাই, সেক্ষেত্রে প্রথমে আমার কালারটার হেক্স কোড নিতে হবে। এখানে আমার যে লোগোটা আছে, লোগোটার হেক্স কোডটা আমি কপি করে নেব। এখানে নিউ স্টাইলে ক্লিক করব। নিউ স্টাইলে ক্লিক করার পরে এখানে নাম দেব হচ্ছে ব্র্যান্ড কালার। ব্র্যান্ড কালার নাম দেওয়ার পরে এখানে আমি হেক্স কোডটা অ্যাড করে দেবো, কন্ট্রোল ভি অথবা কমান্ড ভি। আমার যে ব্র্যান্ড কালারটা অ্যাড হয়ে গেছে, কিন্তু এখানে আমার হেক্স কোডটা ঠিক নেই। হেক্স কোডটা আরেকবার দিয়ে নেব। এখন আমার ব্র্যান্ড কালারটা প্রপার হয়ে গেছে, আমার বাটনটাও চেঞ্জ হয়ে গেছে। বাটনটাকে আরেকটু সুন্দর করার জন্য আমরা একটা বর্ডার দিতে পারি। বর্ডারটা আমরা হচ্ছে এখানে সাদা রাখবো, কিন্তু এটার অপাসিটি আমরা 10% করে দিতে পারি। ঠিক আছে, এখানে অনেক রকম বর্ডার দেওয়া যায়, যেরকম সলিড, ড্যাশড, ডটেড, ডাবল। সলিডটা বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, আমাদের যে ডেস্কটপ আছে, ডেস্কটপের কালারটা সাদা, এই পেজটার কালারটা সাদা, এটাকে আমি কালো করে দিতে পারি। কালার করার পরেও ব্যাপারটা অতটা সুন্দর লাগতেছে না। প্রতিটা স্ট্যাকে নির্দিষ্ট কালার আছে, যেটা দেখা যাচ্ছে। আমি প্রতিটা স্ট্যাকের কালারটা, এখানে ফিলটাকে আমি ক্রস করে দেব। এরপর আমি এই স্ট্যাকটারও কালারটা ক্রস করে দেব। মেনু যে স্ট্যাকটা আছে, এটারও কালারটাকে আমি রিমুভ করে দেব। ঠিক আছে, তো এখন আমি আমার ব্রহ্মাস্ত্র লঞ্চ করব, সেটা হচ্ছে কম্পোনেন্ট। কম্পোনেন্ট দিয়ে কী কী করা যায়? কম্পোনেন্ট দিয়ে মূলত বলতে পারেন যে কী না করা যায়। আমরা যখন রিইউজ করি কোনো একটা, সাপোজ বাটন আমাদের পেজে অনেক জায়গায় লাগে, অনেক সেকশন লাগে, অনেক পেজে লাগে। তো আমরা বারবার যাতে বাটনটা বানানোর দরকার না হয়, এই জন্য আমরা কম্পোনেন্ট ব্যবহার করতে পারি। তো আমি এই যে বাটনটা আছে, এই বাটনটাকে আমি আমার মাউসের রাইট ক্লিক করব এবং এটাকে ক্রিয়েট কম্পোনেন্ট করে দেব। একটা নাম দেব বাটন। এখন এটা হচ্ছে আমার কম্পোনেন্টের ভিতরে। কম্পোনেন্টের ভিতরে ঢোকার পরে আমার হচ্ছে এরকম একটা লোগো দেখাবে এবং আমার যে নামটা থাকবে ওটাও পার্পল কালার হয়ে যাবে। এইখানে আমরা কি কি করতে পারি? এখানে আমরা ভেরিয়েন্ট ইউজ করতে পারি। এখানে আমরা যে অবজেক্ট আছে, এটাকে ক্লিক করার পরে এখানে ভেরিয়েন্ট 2 বানাতে পারি অথবা হভার বানাতে পারি। হভার হচ্ছে যখন আমরা মাউস পয়েন্ট করে রাখি কোথাও, ওটাকে বলা হচ্ছে হভার স্টেট। তো আমি প্রথমে হভার স্টেট দিয়ে শুরু করি। হভার স্টেট দেওয়ার পরে আমি সাপোজ চাই যে আমি হভার করার পরে এটা স্টেটটা পরিবর্তন হোক। স্টেটটা পরিবর্তন করার জন্য প্রথমে আমি এখানে কালারটাকে রিমুভ করে দিতে পারি। তারপরে অতটা সুন্দর লাগছে না। তো আমি যেটা করতে পারি, আমার মেইন ভেরিয়েন্ট বা প্রাইমারি ভেরিয়েন্টের ওপরে একটা লাইট টাইপের এফেক্ট দিতে পারি। ওইটার জন্য আমি একটা ফ্রেম নিয়ে নিব। ক্লিক করার মাধ্যমে একটা ফ্রেম নিয়ে নিব। ফ্রেমটার হাইট থাকবে 1, প্রস্থ থাকবে রিলেটিভ 68% রাখা যায়। এবার এটা এখন যে পজিশনটা আছে সেটা হচ্ছে রিলেটিভ পজিশন আছে। তো রিলেটিভ পজিশন যখন থাকবে একটা স্ট্যাকের ভিতরে, তখন সেটা নিয়ম মানতে বাধ্য। তো এই জন্য সেটা নিয়ম মেনে আছে। যেরকম হচ্ছে এখানে আমার যে ভেরিয়েন্ট একটা স্ট্যাক করা, এই যে আমরা লেআউট দেখতে পাচ্ছি, এখানে ডিরেকশনটা হচ্ছে উপরে নিচ করা আছে। আমি সাইড বাই সাইড করলে দেখছেন আপনার নিয়ম মানতেছে, কিন্তু আমি চাই না নিয়মটা মানুক। এই জন্য আমি এটাকে অ্যাবসোলিউট করে দেব। অ্যাবসোলিউট করে দেওয়ার পরে এখন এটার কোনো নিয়ম মানতেছে না। আমি এটা যেখানে সেখানে রাখতে পারি। তো আমি এটা কোথায় রাখবো? আমি এটা ফার্স্টে মিডল অ্যালাইন করব এবং উপরে রাখবো একদম টপের সাথে। এইখানে যে পজিশন সেকশনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমি কোনো একটা পজিশন লক করতে পারি।
ঠিক আছে। এখানে যদি আমি এই যে উপরের জায়গাতে পিন টপ করে দিই এবং 0 করে দিই, এটা ওপর থেকে 0 পিক্সেলে লক হয়ে গেছে। আবার আমি যদি এখানে নিচের পার্ট সিলেক্ট করে 0 করে দিই, এখন এটা নিচে লক হয়ে গেছে। ঠিক আছে, আমি এটা উপরে লক করে রাখবো, এটা সাইডে বা বামেও লক করা যায়। এটাকে আমি একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে দেবো। লিনিয়ার গ্রেডিয়েন্টের মাঝখানে হবে আমাদের ব্র্যান্ড কালার, সাইডে ব্র্যান্ড কালারটাই হবে, বাট ওপাসিটি থাকবে 0। এই পাশেও আমার ব্র্যান্ড কালার থাকবে, ওপাসিটি থাকবে 0। ওকে, তারপরও দেখতে পাচ্ছি যে এখানে যদি আমি জুম করি, আমি লিনিয়ার গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি না। এটার কারণ হচ্ছে এই গ্রেডিয়েন্টটা ওপরে নিচে আছে, আমি এটাকে সাইডে করতে হবে। তার জন্য আমি এইখানে জুম করব, জুম করার পরে এখানে এটাকে আমরা ঘোরাই নেব। ঘোরাই নিলে যেটা হবে, আমার লিনিয়ার গ্রেডিয়েন্টটা দেখা যাবে। ঠিক আছে, তো আমরা এখন ভেরিয়েন্টের ভিতরে আছি। ভেরিয়েন্টের ভিতরে দুইটা ভেরিয়েন্ট, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে হভার। ঠিক আছে, আমরা এবার দেখবো যে ভেরিয়েন্ট কিভাবে কাজ করে। এখানে আমরা প্লে বাটনে ক্লিক করব। এই যে আমার বাটনের উপরে যখন আমি মাউসটা পয়েন্ট করব, তখন এটা ভেরিয়েন্টটা চেঞ্জ হবে। তো কম্পোনেন্টের ভিতরে আমরা অনেকগুলো ভেরিয়েন্ট বানাতে পারি এবং ওই ভেরিয়েন্টগুলোর মধ্যে ইন্টারাকশন বানাতে পারি। যেরকম এই ভেরিয়েন্টটা অন্য ভেরিয়েন্টে রূপান্তরিত হবে কিছু ট্রিগারের মাধ্যমে। এই ট্রিগার হচ্ছে এক হভার, মাউসটা যখন আপনি পয়েন্ট করবেন তখন এই ট্রিগার হবে, ভেরিয়েন্ট চেঞ্জ হবে। অথবা ক্লিকের মাধ্যমে আপনি এক ভেরিয়েন্ট থেকে আরেক ভেরিয়েন্টে নিতে পারবেন, অথবা আপনি স্ক্রলের মাধ্যমে স্ক্রল ট্রিগার করেও এক ভেরিয়েন্ট থেকে আরেক ভেরিয়েন্টে নেওয়া যায়। ঠিক আছে, কম্পোনেন্টের সবচেয়ে বেশি যে ইউজ সেটা হচ্ছে এটা বারবার ইউজ করা যায়। যেরকম আমি এখানে ন্যাভিগেশনের বাটনটা যেরকম ইউজ করছি, আমি এইখান থেকে এই বাটনটা কপি করে আমি যদি এখানে Ctrl+C দিই এবং এইখানে নিচে আমি যদি আরেকটা ফ্রেম নিয়ে নিই, ঠিক আছে, এটা যদি আমি প্রস্থটাকে আমি ফিল করে নেব এবং হাইটটা হচ্ছে ভিউপোর্ট হচ্ছে এমন একটা স্টেট যেখানে হচ্ছে আপনার ডিভাইসের যতটুকুই ভিউ থাকুক না কেন, যেরকম আমার যে ল্যাপটপের যে ভিউপোর্ট সেটা হচ্ছে এই পুরো ডিসপ্লেটা, আবার ফোনের যে ভিউপোর্ট থাকে ওটা হচ্ছে ফোনের ডিসপ্লেটা। যেই ডিভাইসেরই হোক না কেন ওই ভিউপোর্ট অনুযায়ী এটা অ্যাডজাস্ট হয়ে যায় যখন আমরা ভিউপোর্টে রাখি হাইটটা। আচ্ছা, এখন আমি যে বাটনটা ছিল বাটনটাকে Ctrl+B করে দিলাম। Ctrl+B করে দেওয়ার পর এখানে আমার হাইটটা ফিল ছিল, এই জন্য এটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি হাইটটা আবার ঠিক করে নেব, হাইটটা 64 রাখা যায়। এখন আমি দেখতে পাচ্ছি এখানে এই কম্পোনেন্টকে আমি দুইবার কপি করছি। এই ফ্রেমটাকে আমি স্ট্যাক করে নিই। ঠিক আছে, এই বাটনটাকে আমি আরেকবার কপি করে নিই। উপরে নিচে আছে, আমি সাইড বাই সাইড করে নেব ডিরেকশনটাকে, একটু গ্যাপ অ্যাড করে নেব 100। এখন একটা ম্যাজিক দেখব যে আমি যদি কম্পোনেন্টের ভিতরে যাই আর এই ফিল কালারটা চেঞ্জ করে ব্র্যান্ড কালার থেকে আমরা হচ্ছে যে রেড করে দিই। ঠিক আছে, এখন আমি যখন পিছনে যাব আমি দেখবো যে আমার সবগুলো কম্পোনেন্ট একসাথে পরিবর্তন হয়ে গেছে। তো এই জন্যই আমরা যখন একই জিনিস বারবার ইউজ করতে হবে তখন আমরা সেটাকে কম্পোনেন্ট করে ব্যবহার করতে পারবো। এখন আবার আমাদের অনেক জায়গায় বাটন এক এক রকম থাকে, কোনো জায়গার বাটন থাকে হচ্ছে হোয়াইট কালার, কোনো জায়গায় ব্র্যান্ড কালার। এটা আমরা কিভাবে করতে পারি কম্পোনেন্টের মাধ্যমে,
আমরা এখানে পিছনে যাব, আমার যে কালারটা আছে কালারটা ব্র্যান্ড কালার করে নেব। এখন এই যে ভেরিয়েন্ট 1 আছে, আমি এখানে আরেকটা ভেরিয়েন্ট অ্যাড করতে পারবো। এই ভেরিয়েন্টটা হবে আমরা ধরলাম যে সাদা, এখানে আমি কালারটা থাকবে হোয়াইট, আর এর ভিতরে লেখাটা থাকবে ব্ল্যাক। ঠিক আছে, তো আমার বাটনের দুইটা ভেরিয়েন্ট হয়ে গেল। আমি কম্পোনেন্টের বাইরে যাব, বাইরে যাওয়ার পরে দেখলাম যে এখানে কোনো পরিবর্তন নাই, কিন্তু পরিবর্তনটা তখন হবে যখন আমি কম্পোনেন্টের উপর ক্লিক করে এই যে এখানে ভেরিয়েন্টের জায়গায় ভেরিয়েন্ট সিলেক্ট করে নেব, তখন আমি অন্য একটা ভেরিয়েন্টকে অ্যাক্টিভেট করতে পারবো। অথবা আমরা যদি চাই ইন্টারেক্ট করার, তাহলে একটা ভেরিয়েন্ট থেকে আরেকটা ভেরিয়েন্টে ইন্টারাকশন অ্যাড করতে হলে আমরা ওপরে যাব, ইন্টারাকশন সেকশনটাকে প্লাস করব, নিউ ট্রানজিশনে যাব, এরপর আমরা কি ট্রিগারের মাধ্যমে এক ভেরিয়েন্ট থেকে অন্য ভেরিয়েন্টে যাব ওটা সিলেক্ট করব। সাপোজ ক্লিক করলে এক ভেরিয়েন্ট থেকে অন্য ভেরিয়েন্টে যাবে, সেক্ষেত্রে আমরা ফার্স্ট হচ্ছে এই ট্রিগারটা সিলেক্ট করব। ডিলে দেওয়া দরকার নেই, ডিলে কেউ যদি চায় দিতে পারে। ভেরিয়েন্টটা হবে 2, তার মানে আমার একে যদি কেউ ক্লিক করে সেইটা ট্রিগার হয়ে, ক্লিকের মাধ্যমে ট্রিগার হয়ে ভেরিয়েন্ট 2 হয়ে যাবে। সেটা আমরা একটু দেখি কিভাবে হয়। এইখানে যে ভেরিয়েন্ট 1 ছিল, আমি এটাতে ক্লিক করি, কোনো একটা সমস্যা আছে, ওটা চেক করে দেখি কি সমস্যা। আচ্ছা, আমরা হচ্ছে যে ইয়েটা ছিল পার্পল ছিল, পার্পল থেকে আমরা হোয়াইটে নিয়েছিলাম, তো এখানে আমরা ভেরিয়েন্ট 1 করে নিই। এখন আমি এখানে হভার স্টেটে আছে, যখন আমি মাউসটা উপরে রাখতেছি, বাট আমি যখন ক্লিক করতেছি এটা ভেরিয়েন্ট 2তে চলে গেছে। এভাবে আমরা এক ভেরিয়েন্ট থেকে আরেক ভেরিয়েন্টের মধ্যে ইন্টারাকশন করতে পারি। এখন আমরা ন্যাভিগেশন বারটাকেও কম্পোনেন্ট বানাবো, এটার প্রয়োজনীয়তা কি সেটা একটু দেখাচ্ছি। আমি যদি এখানে প্লে বাটনটা ক্লিক করি এবং এখানে যদি আমি ছোট বড় করি, তাহলে আমি উপরের দিকে একটু দেখব। যখন ডেস্কটপে আছে তখন সব ঠিক আছে, যখন ট্যাবলেটে আছে তখনও মোটামুটি ঠিক আছে, কিন্তু যখন আমি ফোনে চলে যাচ্ছি তখন আর ঠিক নেই, আমার ন্যাভিগেশনটা দেখা যাচ্ছে না। তো এটাকে ঠিক করার জন্য আমি ইউজ করব কম্পোনেন্ট ইউজ করার জন্য এই যে আমার পুরো স্ট্যাকটা আছে, এই স্ট্যাকটাকে আমরা, এটা আমাদের হিরো সেকশন লিখে দিই, আর যে উপরের স্ট্যাকটা আছে আমাদের ন্যাভিগেশন, এটাকে আমরা কম্পোনেন্ট করে নেব, নাম দেব ন্যাভিগেশন। এখন আমরা দেখছি এখানে আমাদের যে 3টা ভেরিয়েন্ট ওগুলো অটোমেটিক চলে আসছে। প্রাইমারিতে হচ্ছে ডেস্কটপ, ট্যাবলেট এবং ফোন। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে প্যাডিংটা চেঞ্জ করে নেব। ডেস্কটপে আমাদের প্যাডিং ছিল 80, আমরা ট্যাবলেটে এত প্যাডিংয়ের দরকার হয় না, সেক্ষেত্রে আমরা 40 করে দেব। ফোনে আমাদের এত প্যাডিংয়ের অবশ্যই দরকার নেই, আমরা এখানে প্যাডিংটাকে 20 করে নেব। ঠিক আছে, তারপরে প্রবলেমটা সলভ হচ্ছে না। এখানে আমি দেখতে পাচ্ছি আমার মেনু বাটন দেখা যাচ্ছে না, বাটন দেখা যাচ্ছে না। তো ওইটার জন্য আমাদের কিছু ভেরিয়েন্ট বানাতে হবে। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে, মোবাইলের ক্ষেত্রে আমরা যাতে একটা বাটন ক্লিক করার পরে মেনুটা চলে আসে এবং ওই বাটন আবার ক্লিক করার পর মেনুটা চলে যায়, এরকম একটা ভেরিয়েন্ট ক্রিয়েট করা ট্রাই করব। তার জন্য প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই স্ট্যাকের ভিতরে আমরা একটা হ্যামবার্গার আইকন ক্রিয়েট করার চেষ্টা করব। প্রথমে আমরা একটা ফ্রেম নিয়ে নিই, ফ্রেমটা 40x40 থাকুক, সমস্যা নেই। এবং এই ফ্রেমটাকে হচ্ছে আমরা লেআউট অন করার মাধ্যমে স্ট্যাক করে নেব। এরপরে আরেকটা ফ্রেম অ্যাড করবো ভিতরে, একটু জুম করি। তো এখন আমার প্রথম হচ্ছে এটার কালারটা রিমুভ করে নিই,
ভিতরে যেটা আছে সেটাকে আমরা 18 রাখা যায়, বাট হাইটটা 2 হলে ভালো হয়। রেডিয়াসটা চেঞ্জ করে 10 করে নেব। এখন এটাকে আমরা ডুপ্লিকেট করব অল্ট অথবা অপশন ক্লিক করার মাধ্যমে। এটার ডিরেকশন হচ্ছে সাইড বাই সাইড আছে, আমরা এটা উপর নিচ করে নেব। এই স্ট্যাকটা ক্লিক করব, আমরা হচ্ছে ডিরেকশনে চেঞ্জ করে নেব। গ্যাপটা 8 হলে ঠিক আছে। ওকে, নাইস। তো এখন আমি এটার কালারটাও চেঞ্জ করে নেব, এখানে কালারটা ব্র্যান্ড কালার থাকুক। নাইস। তো এখন যখন আমরা ডেস্কটপে আছি তখন আমার এটার কোনো প্রয়োজন নেই, তো আমরা এটাকে হিডেন করে নেব। হিডেন করার জন্য এখানে হাইড করব। আর আমরা যখন হচ্ছে মোবাইল ভ্যারিয়েন্টে আছি তখন আমরা এটাকে শো করে দেব। এই যে আমার স্ট্যাকটা হিডেন অবস্থায় আছে, এটাকে আমি শো করে নেব। অ্যান্ড আমার যে বাকিগুলো আছে এগুলো আমার প্রয়োজন নেই, আমি এটাকে হাইড করে নেব। বাটনটাও এখন প্রয়োজন নেই, আমি হাইড করে নেব। তো এই হচ্ছে আমার ফোনের ভ্যারিয়েন্ট। তো আমি ব্যাকে যাব, প্লে বাটন দেব। এখন আমি যখন আমার ডিভাইস পরিবর্তন হচ্ছে তখন এটা ভেরিয়েন্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ এটা কম্পোনেন্ট। তো কম্পোনেন্টের এটা সুবিধা যে অনেকগুলো ভেরিয়েন্ট থাকে, এক ভেরিয়েন্ট থেকে আরেক ভেরিয়েন্টে যাওয়া যায় এবং তাদের মধ্যে ইন্টারাকশনও করানো যায়। ঠিক আছে। তো এখনও আমি যখন হচ্ছে এখানে যাচ্ছি আমি মেনুগুলো দেখতে পাচ্ছি না। মেনুগুলো দেখার জন্য আমাকে আরেকটা ভেরিয়েন্ট ক্রিয়েট করতে হবে এই ন্যাভিগেশনের ভিতরে। এইটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমি ভিতরে যে স্ট্যাকটা আছে স্ট্যাকটাকে ডুপ্লিকেট করে নেব। এখন একটা সাইড বাই সাইড আছে, আমি এটাকে উপরে নিচে করে নেব ডিরেকশনটা। ঠিক আছে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমার যে নিচের স্ট্যাকটা আছে এটা প্রয়োজনীয়তা হচ্ছে মোবাইলের ক্ষেত্রে, মোবাইলে যাতে আমি মেনুগুলো দেখতে পারি। তো মোবাইলে যাতে মেনুগুলো দেখতে পারি সেজন্য আমার শুধুমাত্র মেনুটা দরকার, আমার বাকি যে লোগো এটা দরকার নেই। এখন এটা হচ্ছে সাইড বাই সাইড আছে, মোবাইলে আমরা হচ্ছে হরিজন্টালি বেশি স্পেস পাই, তো ওখানে আমি হরিজন্টাল করে নেব। আমার যে মেনু বাটনগুলো আছে এটাও হরিজন্টাল করে নেব। ঠিক আছে। এখন দেখতে পাচ্ছি যে এখানে একটু স্পেসের অভাবে দেখা যাচ্ছে না, আমি প্রথম হচ্ছে এখানের যে হাইটটা আছে হাইটটাকে বড় করে নিই। বড় করে নেওয়ার পরে এখন এই স্ট্যাকটাকে এই হাইটটা যে এটাকে ফিট কন্টেন্ট করে দেব যাতে আমার সবগুলো কন্টেন্ট দেখা যায়। এরপরও দেখা যাচ্ছে না কারণ আমার ভিতরে যে স্ট্যাক আছে এটারও যে হাইট আছে সেটা ফিক্স ছিল, এটাকে আমি ফিট কন্টেন্ট করে দেব। এখন দেখা যাচ্ছে। আর এই মেনু যে অপশনগুলো আছে আর বাটনের মধ্যে একটু গ্যাপ দরকার, একটু গ্যাপ দিয়ে নেব। যেরকম 24 ইজ এ গুড অপশন। আর বাটনটা খুব স্কুইজড হয়ে গেছে, এটা কারণ হচ্ছে এখানে যখন ছিল তখন আমরা ফিল রাখছিলাম দৈর্ঘ্যটা, যার কারণে সেটা প্যারেন্ট স্ট্যাকের দৈর্ঘ্যটা নিয়ে নিয়েছিল। তো আপাতত এখানে আমরা হচ্ছে একটা ফিক্সড হাইট দিয়ে দিই, সেটা হচ্ছে 64। ওকে, এখন আমরা এটাকে হাইড করে দিতে পারি। হাইড করে দেওয়ার পরে আমরা হচ্ছে দেখার সুবিধার্থে হাইটটা বড় করে নিয়েছিলাম, এটাকে আবার 90 করে দেব। এখন আমি এই ফোন ভেরিয়েন্টটাকে ক্লিক করব। ফোন ভেরিয়েন্ট ক্লিক করার পর আরেকটা ভেরিয়েন্ট আমাদের অ্যাড করতে হবে। এই যে ফোন ভেরিয়েন্ট আছে এটা আমি একটা রিনেম করে দেবো, এটা হচ্ছে ফোন যখন ক্লোজড। ওকে, আর এই ভেরিয়েন্টটাতে থাকবে ফোন ওপেন। ঠিক আছে। তো আমি চাচ্ছি যে ফোন ক্লোজডে যখন আমার হচ্ছে এই হ্যামবার্গার আইকনে কেউ ক্লিক করবে তো
তো সে ফোন ওপেন ভেরিয়েন্টে ট্রান্সফর্ম হয়ে যাবে এবং তখন আমার মেনুগুলো দেখা যাবে। তো মেনুগুলো দেখানোর জন্য আমাকে এই ভেরিয়েন্টে যাওয়ার পরে এই যে স্ট্যাকটা হিডেন এটাকে শো করতে হবে। দেখা যাচ্ছে না কারণ হচ্ছে আমার হাইটটা হচ্ছে লক করা বা ফিক্সড করা ছিল। এটাকে ফিট কন্টেন্ট করে দেব। ফিট কন্টেন্ট করে দেওয়ার পরে এখানে স্ট্যাকের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এটা হিডেন করা, এটাকে আমি শো করে দেব। ঠিক আছে, আর এই বাটনটাকে শো করে দেব। সব চলে আসছে, এটা আমার দরকার নেই, এটাকে আমি হিডেন করে ফেলবো। ঠিক আছে, সব ঠিক আছে। এটা আরেকটু পরিবর্তন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যখন ফোন ক্লোজ ছিল তখন এটা মিডলে অ্যালাইন ছিল। ঠিক আছে, বাট এখন এটা হচ্ছে একদম উপরের সাথে লেগে গেছে। তো আমি প্রথমে দেখব যে এটা কতটুক নিচে ছিল। যখন এটার জন্য আমরা অল্ট অথবা ম্যাকের অপশন কি ইউজ করতে পারি, এখানে 13 দেওয়া আছে। তো আমি এখানে উপর থেকে একটা প্যাডিং দিয়ে দিব 13, যাতে দেখতে সিমিলার লাগে। ওকে, এখন আমরা বাইরে থেকে দেখি যে আমার ন্যাভিগেশনটা কিভাবে কাজ করতেছে। কাজ করতেছে না কারণ আমরা ইন্টারাকশন অ্যাড করি নাই। এখানে যখন এইখানে কেউ ক্লিক করবে তখন আমি চাই একটা ইন্টারাকশন হোক। ইন্টারাকশনটা হবে হচ্ছে ক্লিকের মাধ্যমে। এরপর আমরা ভ্যারিয়েন্ট সিলেক্ট করব, ভ্যারিয়েন্ট হচ্ছে ফোন ওপেন। ঠিক আছে, তো এখন কেউ যখন এখানে ক্লিক করবে এইখানে চলে যাবে, এবং আমি চাই যখন এই বাটনে ক্লিক করব তখন আবার ফোন ক্লোজড হয়ে যায়। তার জন্য আমি এই যে আইকনটা আছে ওটা একটু পরিবর্তন করব, যাতে মনে হয় যে এখানে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে আইকনটা আছে, আইকনটা আমি একটু অ্যাঙ্গেল দিয়ে দেব, অ্যাঙ্গেল 45। এটার একটা অ্যাঙ্গেল দরকার। ওরা নিয়মের কারণে এখন আমি চাইলে ওদেরকে একজনের উপরে আরেকজন আনতে পারবো না। ঠিক আছে, কারণ ওরা নিয়ম ফলো করতেছে। তো আমি হচ্ছে প্রথমে যে পজিশনটা আছে এই পজিশনে রিলেটিভের জায়গায় অ্যাবসোলুট করে দেবো, যাতে ওরা নিয়ম মানতে বাধ্য না থাকে। অ্যাবসোলুট করার পরে আমি হচ্ছে ওদেরকে মিডলে অ্যালাইন করে নেব। ঠিক আছে, এখন এই যে ফ্রেমটা আছে এটা আমি অ্যাবসোলুট করে দেব এবং মিডলে অ্যালাইন করে দেব। আর কি করা যায়, আমরা এখানে এই যে কালারটা আছে কালারটা একটু পরিবর্তন করতে পারি। পরিবর্তনটা হচ্ছে এটার অপাসিটিটা আমরা 60 করে দিতে পারি। অপাসিটি যদি কমায় তাহলে হচ্ছে যে ক্রস জায়গাটা আছে, যে জায়গাটা ছেদ হয়েছে ওই জায়গাটা আবার দেখা যাবে, খারাপ দেখা যেতে পারে। ওই জন্য আমরা একটা কাজ করি, আমরা অপাসিটিটা না কমে আমরা হচ্ছে এটাকে একটু গ্রেইশ একটা কালার দিই। হ্যাঁ, এটা 5:5 এটা গুড কালার। এটা কপি করে নেব, আমাদের এই যে ফ্রেমটা আছে এই ফ্রেমটাতেও সেম কালারটা দিয়ে দেব। ওকে, এখন আমরা এখান থেকে একটা ইন্টারাকশন অ্যাড করব। এখানে নিউ ট্রানজিশন ক্লিকের পরে এটা ফোন ক্লোজটা চলে যাবে। আমরা প্লে বাটনে দেখি যে এখানে কিভাবে কাজ করবে এটা। এই যে আমি এখানে ক্লিক করব, তো আচ্ছা এখানে একটু সমস্যা হয়েছে, কারণ আমরা ভেরিয়েন্টের ভিতরে তো ফিট কন্টেন্ট করছিলাম, বাট আমার যে ফোনের যে এখানে আছে এখানে তো আমরা ফিট কন্টেন্ট করতে ভুলে গেছি। এখানে আমি ফিট কন্টেন্ট করে দেব। এখন আমি যদি আবার প্লে আইকনে যাই এবং এখানে ক্লিক করি তখন আমার সব ঠিক লাগতেছে। তারপরে একটু ঠিক করা যায়, যেরকম হচ্ছে আমার এই যে ন্যাভিগেশনটার সাথে একদম বাটনটা লেগে আছে এটা ঠিক করা যায়। তো প্রথমে আমরা একটা বর্ডার দিয়ে নিই, যার কারণে দেখতে একটু সুন্দর লাগতে পারে। তো আমি হচ্ছে এখানে প্রাইমারিতে যাওয়ার পর একটা বর্ডার দিয়ে দিব। বর্ডারটা হচ্ছে এখান থেকে নেব, বর্ডার হবে হোয়াইট বাট 15% অপাসিটি।
ঠিক আছে, এখানে চারদিকে বর্ডার আমি চাই না, আমি চাই শুধু নিচের দিকে বর্ডার থাকুক, দেখতে সুন্দর যাতে লাগে। এখান থেকে আমরা একটা 0 করব, রাইট 0 করব, লেফট 0 করব, শুধুমাত্র বিলো 1 থাকবে। ঠিক আছে, এখন দেখি এটা দেখতে কেমন লাগে। আর এই যে হিরো সেকশনটা আছে, হিরো সেকশনের মধ্যে এটাও আমরা ব্ল্যাক করে দেব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এটা সুন্দর লাগতেছে। এটাকে ছোট করে নিই। ঠিক আছে, এখন মোটামুটি ঠিক আছে, বাট তারপর আমরা দেখছি যে একদম লেগে আছে বাটনের সাথে। এটা একটু ফিক্স করে নেব। এটা ফিক্স করার জন্য আমরা এইখানে কিন্তু আমার হচ্ছে যে লেআউটের কারণে ভিতরের স্ট্যাকটা মিডলে অ্যালাইন্ড আছে, ঠিক আছে, বাট এখানে কিন্তু ওইটা ওর মানে মিডলে অ্যালাইন থাকার পরও নিচে একটু প্যাডিং দিয়ে নিতে হবে। তো প্যাডিংটা আমি উপরে 13 প্যাডিং অলরেডি দেওয়া আছে, নিচে আমি 24 অ্যাড করব। সরি, আমি এটা লেফটে অ্যাড করে ফেলছি, এটা আমি বিলোতে 24 অ্যাড করব। ওকে, এখন আমরা দেখি কী হবে। এখন মোটামুটি ঠিক আছে। তো আমরা দেখলাম যে কম্পোনেন্টের মাধ্যমে এভাবে ভ্যারিয়েন্টগুলোর মধ্যে ইন্টারঅ্যাক্ট করতে পারি আমরা, এবং আমরা এটা বারবার রিউজ করতে পারি। আজকের জন্য এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।